ধানক্ষেত আর শালবনের কোল ঘেঁষে বয়ে যাওয়া কপোতাক্ষী নদীর তীরে শান্তিপুর গ্রাম। নাম তার শান্তিপুর হলেও এই গ্রামের রাতের আকাশটা অনেকদিন ধরেই এক শীতল অলৌকিক আতঙ্কে ঢাকা। গ্রামটা বহু পুরনো, আর এই পুরনো গ্রামের প্রতিটা মাটির ডালায় লুকিয়ে আছে এক একটি গল্প, এক একটি ফিসফিসানি। কিন্তু সবথেকে ভয়ের ফিসফিসানিটা রাতের গভীরে নদীর দিক থেকে ভেসে আসে। মাঝরাতে যখন চাঁদ পশ্চিমের আকাশে হেলে পড়ে, ঠিক তখনই নদীর ওপার থেকে ভেসে আসে এক নারীর করুণ মর্মভেদী কান্না। সে কান্না যেন শতজন্মের দুঃখ বুকে নিয়ে ডাকছে। গ্রামবাসীরা বলে সে নাকি অপদেবতা, যাকে স্থানীয় ভাষায় বলা হয় জলনারী। গ্রামের প্রবীণরা কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন যে তার ডাকে সাড়া দেবে সে নাকি ভোর পর্যন্ত বাঁচে না। পরদিন সকালে তার দেহ খুঁজে পাওয়া যায় নদীর ধারে, অথবা সে চিরতরে বিলীন হয়ে যায়। তবুও মানুষের মন তা তো চিরকালই নিষিদ্ধের প্রতি আকৃষ্ট। আর এই গ্রামে ছিল আকাশ নামের এক তরুণ, যার বুকে ছিল দুর্দম সাহস আর চোখে ছিল ঔৎসুক্যের ঝলক। আকাশের বয়স ২২। পেশায় সে ছিল গ্রামের একজন দক্ষ জেলে। নদী ছিল তার খেলার সঙ্গী, তার রুটি রুজির উৎস। কিন্তু এই নদী রাতের বেলায় তার কাছে হয়ে উঠত এক অচেনা রহস্য। দিনের আলোয় কপোতাক্ষী শান্ত, স্নিগ্ধ। রাতে সে এক অন্য রূপে সেজে উঠত, যার আঁচড় কেবল আকাশের মনেই লাগত। গ্রামের প্রতিটি ঘরে সন্ধ্যার পরই কপাট বন্ধ হয়ে যেত। মা মাসিরা বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে শোনাত জলনারীর গল্প। ওরে, যাসনে বাবা, নদীর ধারে সে ডেকে তোর প্রাণ কেড়ে নেবে। আকাশে সব শুনে মৃদু হাসত। তার হাসিটা ছিল ভয়ের চেয়েও বেশি সন্দেহের। সে বিশ্বাস করত না। সে মনে করত এতদিনের কুসংস্কারকে ধরে থাকা দুর্বল মনের কাজ। কিন্তু রাতে যখন সেই কান্না তার কানে আসত, তখন তার মনের গভীরেও সামান্য কাঁপুনি দিত। সেই রাতটা ছিল অন্যরকম। আকাশে চাঁদ ছিল না, কেবল তারাগুলো মিটমিট করছিল। একটা চাপা গুমোট ভাব। আকাশ তার পুরানো খাটিয়ায় শুয়েছিল। ঘুম আসছিল না। হঠাৎ মধ্যরাতে সব নীরবতাকে খান খান করে সেই পরিচিত করুণ ডাক ভেসে এলো। কে আছো? ওরে কে আছো? একটু জল দে। স্বরটি এতটাই কাতর ছিল যেন কেউ অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। অন্যদিনের চেয়ে এই রাতের ডাকটা যেন আরও কাছে, আরও স্পষ্ট। আকাশ আর সহ্য করতে পারল না। তার ভেতর একটা জেদ চেপে বসল। সে ভাবল, আর কতদিন এই ভয়ে বাঁচবে শান্তিপুর? আমি আজ দেখব এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে। সে নিঃশব্দে বিছানা থেকে উঠে পড়ল। তার মা পাশের ঘরে ঘুমোচ্ছেন। পা টিপে টিপে দরজার খিল খুলে সে ঘর থেকে বেরিয়ে গেল। নিষেধাজ্ঞা লঙ্ঘন। বাইরে শীতল, শিশির ভেজা হাওয়া। জোনাকিরা আপন মনে আলো আধারি খেলছে। আকাশ দ্রুত পায়ে নদীর দিকে হাঁটতে শুরু করল। তার হৃৎপিণ্ড দ্রুত তালে বাজছিল, কিন্তু সাহস তাকে থামতে দিচ্ছিল না। নদীর ধারে পৌঁছে আকাশ থমকে বাড়াল। সামনে বিশাল কপোতাক্ষী। নদীর জল কালচে অন্ধকারে মিশে আছে। তার উপর চিকচিক করছে দূর আকাশের তারার প্রতিচ্ছবি। নদীর তীর ঘাস আর ছোট গাছপালায় ভরা। কে কে ডাকছ? আকাশ গলা তুলে বলল। তার নিজের কণ্ঠস্বরী তার কানে কেমন অচেনা আর কাঁপন ধরা শোনাল। ঠিক তারপরই নদীর মাঝখান থেকে আওয়াজ এলো, আমি আমি এখানে, ওপারে। আমার মাথা ঘুরছে, আমি উঠতে পারছি না। তুমি তুমি কি একটু আসতে পারো? স্বরটি এবার আরও বেশি মানবিক শোনাল। কান্নার চেয়েও যেন এক অসহনীয় আকুতি। আকাশ আর দ্বিধা করল না। সে তার পরনের গামছাটা শক্ত করে কোমরে বাঁধল এবং জলে নামল। জল ছিল কনকনে ঠান্ডা। প্রথম স্পর্শেই তার শরীর একটা বিদ্যুতের মতো শিহরণ খেলে গেল। হাঁটু জল পেরিয়ে বুক জলে যখন নামল, তখন তার মনে সামান্য ভয় জাগল। তবুও সে সাঁতরে নদীর ওপারে যাওয়ার জন্য তৈরি হল। আকাশ নদীর মাঝখানে পৌঁছতেই ডাকটি থেমে গেল। চারিদিকে এক ভয়ঙ্কর নীরবতা। কেবল নদীর স্রোতের শব্দ আর আকাশের দ্রুত শ্বাস প্রশ্বাসের আওয়াজ। সে সাঁতার থামিয়ে নদীর মাঝখানে ভেসে রইল,
চারিদিকে তাকালো। কেউ নেই। নদীর ওপারে ঘন ঝোপঝাড়, তার পেছনে অন্ধকার জঙ্গল। কোথায়, কোথায়, কে ডাকছিলে? আকাশ জিজ্ঞাসা করল, কিন্তু কোনো উত্তর এলো না। কেবল নদীর জল তার পায়ের তলায় বয়ে গেল। হঠাৎ নদীর জল যেন আরো শান্ত হয়ে গেল, স্রোত থেমে গেল। আকাশ দেখল তার চারপাশে জল কাঁচের মতো স্থির হয়ে গেছে। প্রতিচ্ছবি এবং অভিশাপ। এই শান্ত স্থির জলে আকাশ নিজের মুখ দেখতে পেল। তার মনের ভেতরটা যেন কেঁপে উঠল। চাঁদের ক্ষীণ আলোতে সে দেখল জলে যে প্রতিচ্ছবি ভেসে উঠেছে তা তার নয়। প্রথমত প্রতিচ্ছবিতে যে চোখ দুটো দেখা গেল তা ছিল অস্বাভাবিকভাবে বড় এবং জলজলে হলুদ। সে চোখ মানবের নয়। দ্বিতীয়ত তার মুখমণ্ডল কেমন যেন লম্বাটে টানটান হয়ে গেছে। সবথেকে ভয়ঙ্কর ছিল তার চুলের পরিবর্তন। তার কালো চুলগুলো যেন নদীর জলের রং নিয়েছে, গাঢ় সবুজ, আর চুলের গোড়া থেকে যেন লতা গুল্মের মতো শেকড় বেরিয়ে আসছে। আকাশ দ্রুত হাত দিয়ে নিজের মুখে স্পর্শ করল। তার ত্বক এখন আর মাংসল নেই, বরফ শীতল আর পিছলে। তার হাত আর আঙুলগুলো কেমন যেন দীর্ঘ আর সূক্ষ্ম হয়ে গেছে, আঙুলের ভাজে ভাজে পাতলা পর্দের মতো চামড়া। তার নিঃশ্বাস যেন আর ফুসফুসে প্রবেশ করছে না, জলই যেন তার ফুসফুস। সে আতঙ্কিত হয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না, কেবল গলার ভেতর থেকে বুদবুদ উঠল। তার চিৎকার পরিণত হল এক চাপা গভীর গোঙানিতে। তখনই সেই নারীর স্বরটি আবার ভেসে এলো, কিন্তু এবার তা কান্নার নয়, এক শীতল গভীর হাসি। চলে এসেছিস তুই, তুই আমার ডাকে সাড়া দিয়েছিস, তুই এখন আমার, তুই এখন এই নদীর অংশ। স্বরটি আর বাইরে থেকে এলো না, সেটা যেন তার নিজের মনের ভেতরে, তার নতুন করে তৈরি হওয়া শরীরের প্রতীকী শিরায় উপশিরায় বাজতে লাগল। আকাশ বুঝল সে আর মানুষ নেই, সে এখন সেই জলনারীরই একজন। তার সাহস তাকে মুক্তি দেয়নি, বরং তাকে অভিশাপের শৃঙ্খলে বেঁধে দিয়েছে। গ্রামবাসীরা ঠিকই বলতো যে তার ডাকে সাড়া দেয় সে নাকি ভোর পর্যন্ত বাঁচে না, কারণ সে আর মানুষ হিসেবে বাঁচে না। আকাশ শেষবারের মতো আকাশের দিকে তাকালো। তার মানব অস্তিত্বের শেষ রেখাটা মুছে গেল। তার চোখ দুটি জলজলে হলুদ আলোয় জ্বলতে লাগল। সে তার নতুন জীবন এই শীতল নদীর গভীরে নিজেকে সঁপে দিল। শান্তিপুরের তীরে আর কোনোদিন আকাশকে দেখা গেল না। তবে সেই রাত থেকে নদীর মাঝে মধ্যেই দুটি কণ্ঠস্বর শোনা যেত, একটা করুণ নারীর কান্না, আর অন্যটি এক তরুণ জলজ প্রাণীর গভীর গোঙানি ভরা ডাক। আর গ্রামবাসীরা আরও কঠোরভাবে ঘরের কপাট বন্ধ করত, কারণ এখন ডাকে সাড়া দেওয়ার জন্য কেবল একজন জলনারী নয়, তাদের গ্রামেরই এক তরুণ জলদানব অপেক্ষামান।